ফেব্রুয়ারির নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে কোনো শঙ্কা বা অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব সিনিয়র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা কয়েকটা দলকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এতে জাতীয় ঐক্যের একটি দৃষ্টান্ত তৈরি হয়েছে। জাতিসংঘের অধিবেশনের বাইরেও বিভিন্ন সভা হয়েছে, বিশেষ করে প্রবাসীদের উপস্থিতিতে, যা বাংলাদেশের জন্য অত্যন্ত ইতিবাচক। তিনি আরো উল্লেখ করেন, গণতন্ত্রের স্বার্থে এসব আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সফর চলাকালে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটলেও তা বড় করে দেখার কিছু নেই। গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য আগামী 26 যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদেরকে গণতন্ত্রে ফিরে যাওয়ার সমস্ত ব্যবস্থা করতে আমাদের নেতা জনতা তারেক রহমান সাহেব যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সেইভাবে আমরা আমাদের নির্বাচনের জন্য প্রস্তুতি নেব। এবং আজকে গণতন্ত্রের উত্তরণের এই বিষয়টাতে গোটা পৃথিবীর সমর্থন রয়েছে, বিশেষ করে গণতান্ত্রিক বিশ্বের সমর্থনটা এখানে সম্পূর্ণভাবে রয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আওয়ামী লীগ গেছে যে পথে জাতীয় পার্টি যাবে সেই পথেই। আওয়ামী লীগকে স্বৈরাচার প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করেছে জাতীয় পার্টি। এখন জাতীয় পার্টির সাধু সাজলে বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে না। জাতীয় পার্টির রাজনীতিকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। শুক্রবার ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দলটির নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক গোলাম মুর্তজা সেলিম সহ দলটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে জাতীয় পার্টি। নির্বাচনে 7 দিন 15 দিন 1 মাসে গিয়ে ভারতে গিয়ে আরামায়েশ করে প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশে ভণ্ডামির নির্বাচন করে বিরোধী দল সেজে সকল সুযোগ সুবিধা নিয়েছে জাতীয় পার্টি। এই জাতীয় পার্টি এখন যদি সাধু সাজে, এই সুযোগ নাই, বাংলাদেশের মানুষ এই সুযোগ দিবে না। আমরা স্পষ্টভাবে মনে করি আওয়ামী লীগ গিয়েছে যেই পথে, জাতীয় পার্টিকে যেতে হবে সেই পথে। বাংলাদেশে একইভাবে আইনগত প্রক্রিয়ায়, বিচারিক প্রক্রিয়ায় জাতীয় পার্টি তাদের রাজনীতিকে এই বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। জাতীয় পার্টি এই জামায়াত ইসলামের যে অ্যালায়েন্স, তাদের সাথে এনসিপির ওই জায়গায় পুরোপুরি একমত থাকে। 63 বছরের পুরনো নওগাঁ পৌরসভার অধিকাংশ সড়ক ভাঙাচোরা, খানাখন্দ আর গর্তে ভরা। জলাবদ্ধতা, নর্দমার ব্যবস্থা বেহাল, নেই সড়ক বাতিও। নিয়মিত কর পরিশোধ করেও নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন পৌরবাসী। পৌর সুযোগ সুবিধা বাড়ানো সহ সমস্যা সমাধানের দাবি পৌরবাসী। প্রতিনিধি আবু বকর সিদ্দিকের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ইলিয়াস মাতবর। নওগাঁ পৌরসভার বিভিন্ন সড়কে ইট, বালু ও খোয়া উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিভিন্ন সময় সমাধান চেয়ে জনপ্রতিনিধিদের কাছে ধর্ণা দিলেও সমাধান হয়নি কোনো কিছুর। নিয়মিত কর পরিশোধ করলেও কোনো সুবিধাই পাচ্ছেন না বলে জানান সাধারণ মানুষ। তাদের দাবি, জনপ্রতিনিধিরা শুধু ভোটের আগে নানা রকম সুযোগ সুবিধার আশ্বাস দিলেও কার্যত কোনো ব্যবস্থা গ্রহণ করে না। রাস্তা খুব ভাঙাচোরা রাস্তা, চলাফেরা খুব কষ্ট, যাওয়া যায় না, আসা যায় না। অনেক লোক তাই ওই রাস্তার ভয়েও তাই যেতে চায় না। আর আমরা যা গাড়ি চালায় রোজগার করি, মেঘারেক দিতেই চলে যায়, নিজের খাওয়া দাওয়া বাদ। একবারে ব্যবহারের অযোগ্য একবার হয়ে গেছে। এত পানি জমে আমাদের গাড়ি ভিজে যাচ্ছে, যাত্রী পড়ে যাচ্ছে এবং আমরা খুব সমস্যার মধ্যে পড়ে গেছি। আমাদের একটাই দাবি যে এই রাস্তাটা ভালো করা হোক, সুন্দর করা হোক এবং অতি তাড়াতাড়ি করা হোক। এদিকে খুব অল্প সময়ের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রশাসক। আশপাশের যে রাস্তাগুলো আছে, কানেক্টিং রোডগুলো, এই রোডগুলো খুবই খারাপ অবস্থায় আছে এবং আসার খবর হলো ইতিমধ্যে অনেকগুলো রাস্তা, মোট 11টি রাস্তার টেন্ডার হয়েছে। অপরদিকে পৌর সুযোগ সুবিধা বাড়ানো সহ দ্রুত পৌর কর কমিয়ে সমস্যা সমাধানের দাবি সংশ্লিষ্টদের। ইলিয়াস মাতবর, মাই টিভি।
মাদারীপুরের কালকিনিতে আড়িয়াল খাঁ ও পালরদি নদীর পানি কমার সাথে সাথেই শুরু হয়েছে ভয়াবহ নদী ভাঙ্গন। ইতিমধ্যেই বিলীন হয়ে গেছে ঘরবাড়ি, ফসলি জমি, বিদ্যুতের খুঁটি আর দোকানপাট। নদীর পাড়ে বসবাসরত মানুষ এখন আতঙ্কে দিন কাটাচ্ছে, কখন যেন নদী গিলে নেয় তাদের শেষ সম্বলটুকু। প্রতিনিধি জিয়াউদ্দিন লিয়াকতের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। কালকিনি উপজেলার উপর দিয়ে প্রবাহিত আড়িয়াল খাঁ ও পালরদি নদীর পানি কমতে থাকায় রাক্ষসী হয়ে উঠেছে নদীগুলো। সিডি খান ইউনিয়নের নতুন চর, দৌলত খাঁ এবং পৌরসভার ভাগদি এলাকায় ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে প্রায় ৩০ থেকে ৪০টি ঘরবাড়ি ও শত শত বিঘা ফসলি জমি। বসতভিটা হারিয়ে কেউ আশ্রয় নিয়েছে রাস্তার ধারে, কেউ বা বাঁধের পাশে। আর যারা এখনো টিকে আছেন তারাও নদী ভাঙন আতঙ্কে ঘুমাতে পারছেন না। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ভেঙে যাচ্ছে ফসলি জমি, বাজার, মসজিদ, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো। এই নদী গর্ভে ৭ বিঘা জমিন অলরেডি চলে গেছে। এখানে ৭০-৮০ ঘর ছিল, সব ঘর নদীতে নিয়ে গেছে। আমাদের এই মসজিদটা এখানে ছিল, মসজিদটা আমরা এখান থেকে অন্যত্র সরাই নিছি ভাঙ্গে যাওয়ার কারণে। আবারও ভাঙতে ভাঙতে সেই মসজিদ পর্যন্ত চলে যাইতেছে। নদী ভাঙনে নিঃস্ব হওয়া পরিবারগুলো সরকারের কাছে দ্রুত ও স্থায়ী সমাধান চায়। ইতিমধ্যে স্থানীয়রা মানববন্ধন করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা বলছেন, শুধু প্রতিশ্রুতি নয়, প্রয়োজন বাস্তবমুখী পদক্ষেপের। আমাকে বাড়ি সব কিছু ভাঙ্গে ছিল, নদীতে লয়ে গেছে, আমাকে থাকার কোনো স্থান নাই। আরো ২০ থেকে ২৫টা ঘর যে কোনো মুহূর্তে বিলীন হয়ে যেতে পারে। সরকারের প্রতি আমাদের আকুল আবেদন, যাতে যত তাড়াতাড়ি আমাদের জিওবাগ ফলাইয়া নদী ভাঙনটা প্রতিরোধ করা হয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। যেসব জায়গায় নদী ভাঙন হয়েছে সে বিষয়ে আমি দ্রুতই জেলায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা যারা আছেন তাদের সাথে যোগাযোগ করব এবং পাশাপাশি যে সকল ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছে তাদেরকে শুকনা খাবার সরবরাহের মতো যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলো গ্রহণ করব। তবে এলাকাবাসীর দাবি কেবল আশ্বাস নয়, প্রয়োজন নদীতে দ্রুত জিও ব্যাগ ফেলা ও স্থায়ী বাঁধ নির্মাণ সহ কার্যকর পদক্ষেপ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ভোলার মেঘনা এবং তেতুলিয়ায় ২২ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা চলছে। মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা শুরু হয়েছে। আজ সকাল থেকে মেঘনা, তেতুলিয়ার বিভিন্ন মাছ গাছগুলোতে ঘুরে দেখা গেছে জেলেরা তাদের মাছের ডালা সহ সকল কিছু পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যস্ত সময় পার করছে। তবে এবার ইলিশের কাঙ্ক্ষিত দেখা না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন জেলেরা। মৎস্য বিভাগ বলছে, এই নিষেধাজ্ঞার মধ্যে জেলেদের দেওয়া হবে সরকারের অনুদানায় ২৫ কেজি করে চাল। জেলেরা বলেছেন, এবার ইলিশের তেমন একটা দেখা না পাওয়ায় আমরা ঋণগ্রস্ত হয়ে পড়েছি। জানি না এ বাজে নিষেধাজ্ঞার আমরা ঘুরে দাঁড়াতে পারবো কিনা। দর্শক, ভোলার মেঘনা এবং তেতুলিয়া ২২ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা নিয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। লিটন, ওইখানকার পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। তাবাসসুম, ভোলার মেঘনা এবং তেতুলিয়ায় যে ২২ দিনের মাছ ধরার উপরে নিষেধাজ্ঞাটি দেওয়া হয়েছিল গতকাল মধ্যরাতের পর থেকে, অর্থাৎ আজ সকাল থেকে কিন্তু ভোলার মেঘনা নদীর উপকূলীয় জেলা অর্থাৎ বিভিন্ন মাছঘাটগুলিতে ঘুরে আমি কিন্তু তার চিত্র দেখতে পেয়েছি। আমি কিন্তু এখন ভোলার একটি মাছ ঘাটে রয়েছি। সকাল থেকে ঘাটগুলিতে ঘুরে আমি যেমনটা দেখলাম, ভোলার যে জেলেরা সহ মৎস্য আড়তদাররা রয়েছে, মৎস্য আড়তদাররা কিন্তু তারা তাদের এখন অলস সময় পার করছে। আজ প্রথম দিন অভিযান হওয়াতে কিন্তু এই যে মৎস্য ঘাটগুলিতে তাদের যে মাছ বিক্রি করার যে ডালাগুলি রয়েছে সেই ডালাগুলি কিন্তু সকাল থেকে তাদের অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন করতে কিন্তু দেখা গিয়েছে। তবে আমি এখানকার অনেক মৎস্যজীবীর সাথে কথা বলেছি, মাছঘাটে যারা এতদিন পর্যন্ত মাছ বেচা বিক্রি করেছেন তাদের সাথেও কিন্তু কথা বলেছি। তারা কিন্তু এক প্রকার এবার হতাশ হয়ে রয়েছে, কারণ প্রথম থেকেই কিন্তু এবার ইলিশের দেখা মেলেনি, যার কারণেই কিন্তু তারা কিন্তু হতাশ হয়ে রয়েছে। তো আমার সাথে কিন্তু এখন এখানে একজন মৎস্য ব্যবসায়ী রয়েছে, আমি তার কাছে জানতে চাইব যে আপনারা তো এবার যে ২২ দিনের অভিযান আজ সকাল থেকে শুরু হয়েছে, আপনারা অভিযানটা পালন কিভাবে করবেন এবং আগে কি মাছ পেয়েছেন কিনা, এখন আপনাদের কি অবস্থায় ২২ দিন কিভাবে চলবেন আপনারা?
এবারে সিজনের প্রথম থেকেই নদীতে কোনো ইলিশের দেখা ছিল না। এই গত 2 সপ্তাহ ধরে জেলেরা কিছু ইলিশ জেলেদের জালে ধরা পড়ছিল। এইভাবে যদি জেলেরা আরো কিছুদিন মাছ ধরতে পারতো, জেলেদের যে ধার দেনাগুলা পরিশোধ করতে পারতো, বিভিন্ন এনজিও থেকে যে ঋণ আছে ঋণগুলো পরিশোধ করতে পারতো, আমরা ব্যবসায়ীরা যারা বিভিন্ন মোকাম থেকে টাকা এনে জেলেদেরকে দাদন দিয়েছি, আমাদের ঘাটতিটা পূরণ হইতো। যেমনটা বলছিলেন যে তাবাসসুম, জেলেরা যদি আসলেই মাছ জালে ধরা পড়তো তাহলে আড়তদার সহ সকলেই কিন্তু এই যে দায় দেনা পরিশোধ করে পারত। মাত্র সপ্তাহখানিক বা তার চেয়ে একটু বেশি নদীতে মাছ শিকার করতে তারা পেরেছিল। তারপরেই এবার যে আগাম যেই মাছের অভিযান দিয়েছে সেটা তাদের উপরে মরার উপর খাড়া গা বলে কিন্তু তারা আখ্যায়িত করেছেন। তারপরও তারা সরকারের দেওয়া নিষেধাজ্ঞা মেনে সকাল থেকেই দেখেছি যে মাছঘাটগুলিতে অলস সময় পার করছে। চায়ের দোকানে কিন্তু জেলেদের এখন আড্ডা দিতে দেখা গিয়েছে। মৎস্য বিভাগের সাথে আমার যেমনটা কথা হয়েছে, মৎস্য বিভাগ বলছেন এই 22 দিন নিষিদ্ধকালীন সময় সরকারের পক্ষ থেকে জেলেদেরকে 25 কেজি করে প্রণোদনার যে সহযোগিতা চাল দেওয়ার কথা সেটি দেওয়া হবে। তবে সকল জেলে যাতে মাছ শিকার থেকে বিরত থাকে তার জন্য কিন্তু তাদের পক্ষ থেকে লিফলেট প্রচার প্রচারণা করা হয়েছে এবং নিষেধাজ্ঞার পরে জেলেরা আবার নদীতে মাছ শিকার করতে পারবে এবং ঘুরে দাঁড়াতে পারবেন বলে কিন্তু মৎস্য বিভাগ এমনটাই আশা করেন। তো এই ছিল ভোলা মাছঘাট থেকে 22 দিনের নিষেধাজ্ঞার সর্বশেষ খবর। তাবাসসুম, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে 22 দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা নিয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিল আমাদের প্রতিনিধি আরিফ হোসেন লিটন। এবার গ্রাম বাংলার খবর। মাগুরার মোহাম্মদপুরের ঝামা বাজারে মধুমতি নদীর তীরে শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল 100 বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ ও গ্রামীণ মেলা। প্রতি বছরের মতো দুর্গাপূজার পরদিন আয়োজিত এই মেলায় সকাল থেকে রাত পর্যন্ত অসংখ্য মানুষের ভিড় লক্ষ্য করা যায়। নৌকাবাইচ শেষে বিজয়ীদের নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। এ সময় গ্রামীণ মেলায় খেলনা, মিষ্টি ও নানান পণ্যের দোকান বসে, যা পুরো এলাকায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করে। নৌকাবাইচ ও মেলাকে ঘিরে মধুমতি নদীর দুই পারে মিলন মেলার ছোঁয়া থাকে, যা স্থানীয়দের পাশাপাশি আশপাশের জেলার মানুষও উপভোগ করেন। নড়াইলে 3 মাস ধরে সমাজসেবা অধিদপ্তর হতে দর্জি বিজ্ঞানের উপর প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেল নড়াইলের 41 জন অসহায় নারী। প্রশিক্ষণকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে তাদেরকে নগদ 10,000 করে টাকা দেওয়া হয়েছে। জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। সেলাই মেশিন বিতরণ করেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক JM মিজানুর রহমান খান, পৌর সমাজসেবা অফিসার সুজাউদ্দিন সহ অন্যান্য অতিথিবৃন্দ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়নের ভিটি হোগলাকান্দি গ্রামে 2 গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষে 3 জন গুলিবিদ্ধ সহ অন্তত 4 জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে থেকে 14টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সদরের চরকেওয়ার ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের কাজী ও মোল্লা গোষ্ঠীর 2 গ্রুপে এই সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শৈপাল বসাক বলেন, 3 জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। সদর থানার অফিসার ইনচার্জ এম সাইফুল আলম বলেন, ঘটনাস্থল থেকে ককটেল উদ্ধার করা হয়েছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। লক্ষ্মীপুরের নিখোঁজের একদিন পর খাল থেকে ইউসুফ হোসেন নামে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বৃহস্পতিবার রাত 9:30টার পর থেকে নিখোঁজ ছিলেন। শুক্রবার সদর উপজেলার দালালবাজার পালেরহাট সড়কের কোরালিয়া খাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল হক বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুষ্টিয়ার কুমারখালীতে গৃহবধূ সামিয়া হত্যা মামলার প্রধান আসামি জীবন হোসেনকে আটক করেছে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল। চলতি মাসের 1 তারিখ রাতে কুমারখালী থানার দেওয়া অনুলিপি অনুযায়ী নীলফামারীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক জীবন হোসেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের মির্জাপুর এলাকার সাহেব আলীর ছেলে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার জিয়াউর রহমান জানান, র্যাব আটককৃত জীবন হোসেনকে কুমারখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ঢাকার ধামরাইয়ের ডালিপাড়া যুব সমাজের উদ্যোগে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল টুর্নামেন্টে নবযুগ বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফুটবল ফাইনাল টুর্নামেন্টে ঢাকা জেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুব দলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম.এ. জলিল, ঢাকা জেলা যুব দলের সাবেক সহসভাপতি ইবাদুল হক জাহিদ, বিএনপির নেতা আব্দুল মালেক। টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রুমা সহ আরো অনেকে। দর্শক, সংবাদ শেষ করব একটি ভিন্ন খবর দিয়ে। সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তির দুনিয়ায় এগিয়ে চলেছে বাংলাদেশও। এখন আর শুধু মোবাইল আসক্তি নয়, রোবোটিক নিয়েও ব্যস্ত হয়ে উঠেছে দেশের শিশু কিশোরেরা। চুয়াডাঙ্গার দর্শনা সরকারি কলেজের 11 শ্রেণীর শিক্ষার্থী জাহিদ হাসান জিহাদ উদ্ভাবন করেছেন একটি বহুমুখী রোবট, যা বোমা নিষ্ক্রিয়করণ থেকে শুরু করে অগ্নি নির্বাপন, সীমান্ত নজরদারি, এমনকি বন্যপ্রাণী নিয়ন্ত্রণেও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। তার এই উদ্ভাবন শুধু দেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও কুড়িয়েছে ব্যাপক প্রশংসা। প্রতিনিধি আসিম সাইদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। ছেলেবেলা থেকেই রোবট নিয়েছিল জিহাদের গভীর কৌতূহল। স্বপ্ন ছিল রোবোটিক্সের মাধ্যমে মানুষের জীবনকে সহজ করা। সেই স্বপ্ন আজ রূপ নিয়েছে বাস্তবে। হেক্সাগার্ড রোভার নামের এই রোবটটি তৈরি করা হয়েছে স্টেইনলেস স্টিলে, যা 1300 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ সহ্য করতে পারে। রয়েছে ধোঁয়াভেদকারী থার্মাল ক্যামেরা, গ্যাস সেন্সর, নাইট ভিশন ও লাইভ ট্র্যাকিং সিস্টেম। যেখানে মানুষ যেতে পারে না, সেখানে রোবট ছুটে যাবে আগুন নেভাতে, আটকে পড়া মানুষকে উদ্ধার করতে। রোবটটিতে আছে 6 DOF মেকানিক্যাল আর্ম, মেটাল ডিটেকশন ও সিগন্যাল জ্যামিং সিস্টেম, যা বিস্ফোরক শনাক্ত ও নিষ্ক্রিয় করতে সক্ষম। শিল্প কারখানায় নিরাপত্তা নিশ্চিত, বিষাক্ত গ্যাস শনাক্ত ও জরুরি সরঞ্জাম পৌঁছে দিতেও এটি কার্যকর। বন্যপ্রাণী নিয়ন্ত্রণে ট্র্যাঙ্কুইলাইজার ইনজেকশন, আবার কৃষিক্ষেত্রে মাটি আর্দ্রতা পরিমাপ, সেচ ও ফসল মনিটরিং সবকিছুই সম্ভব হেক্সাগার্ড রোভারের মাধ্যমে। যুদ্ধ কিংবা দুর্যোগ, ওষুধ, খাবার পানি পৌঁছে দেওয়ার কাজেও পারদর্শী এই রোবট। দূরে কোথাও বিস্ফোরক দ্রব্য আছে কিনা সেটা শনাক্ত করতে পারবে। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণের ক্ষেত্রে সাধারণ মানুষ যে জায়গায় পৌঁছাতে পারে না, সেই জায়গায় এই রোবটটি সহজে সেই জায়গায় পৌঁছিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সম্ভব হবে। গত বছর তার উদ্ভাবিত ট্রেন সিকিউরিটি সিস্টেম জাতীয় পর্যায়ে প্রশংসা কুড়িয়েছিল। এরপরই গঠন করেন চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাব, যেখানে 1 বছর ধরে নিরলস পরিশ্রম করে বানান হেক্সাগার্ড রোভার। আমার নেশা ছিল যে আমি দেশের জন্য কিছু করব, নতুন নতুন প্রজেক্ট আবিষ্কার করব এবং সেটার মাধ্যমে মানুষের যে সমস্যা আছে সেটাকে সমাধান করব। একটা মানুষকে উদ্ধার করে তার সাথে লাইভ কমিউনিকেশন করতে পারবে এবং লাইভ ভিডিও ট্রান্সফারেশনের মাধ্যমে কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি এবং তাকে উদ্ধারের কাজটা কিন্তু আমাদের জন্য আরও সহজ হয়ে যাচ্ছে। সম্প্রতি মালয়েশিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইনোভেশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশনে হেক্সাগার্ড রোভার বাংলাদেশকে এনে দিয়েছে স্বর্ণপদক। তার এই অর্জনে গর্বিত পরিবার, বন্ধুবান্ধব ও গোটা চুয়াডাঙ্গা। বাংলাদেশ থেকে সে চ্যাম্পিয়ন হয়ে মালয়েশিয়াতে সে স্বর্ণপদক নিয়ে এসছে। এটা বাংলাদেশের জন্য একটা গর্ব, আমি মা হিসাবে আমারও একটা গর্ব। রোবট আবিষ্কার করে সম্প্রতি স্বর্ণপদক পেয়েছে। তার এই অর্জন শুধু তার একার অর্জন না, আমাদের গ্রামের গর্ব। আমরা আশা করব যে সরকার এই জিহাদকে যাতে কাজে লাগিয়ে আমাদের দেশের জন্য। বর্তমানে প্রোটোটাইপ পর্যায়ে থাকলেও সঠিক সহায়তা পেলে হেক্সাগার্ড রোভার হয়ে উঠতে পারে দেশের প্রথম পূর্ণাঙ্গ মাল্টিপারপাস রোবট। এটি শুধু জিহাদের নয়, বাংলাদেশের গর্ব। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।